এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। নিশ্চিন্তে ঘুমোতে যাও, চোখের কোণে কালি, ঘুম পাড়ানি গান শোনাব, যক্ষের ধন খালি। শ্রোতা বন্ধুরা, আমি বাণীব্রত রয়েছি ফুল ফুটুক না ফুটুক অনুষ্ঠানে, রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে। প্রতিবারের মতো আমাদের সঙ্গে এবারও রয়েছেন একজন কবি। আজকের অতিথি হিসেবে উনি থাকছেন, নামটা বলবো, তবে তার আগে তার সম্পর্কে দু একটা কথা তো আমাকে বলতেই হবে আজকে। 2019 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে তিনি পেয়েছেন কবি সম্মাননা। এছাড়াও তিন বাংলা সংগঠন থেকে পেয়েছিলেন কবি সম্মান। তাই যিনি আমাদের মধ্যে আজকে অতিথি হিসেবে আছেন, তিনি আমাদের খুব প্রিয়, খুব কাছের মানুষ, কেতকী প্রসাদ রায়। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আর আমাদের রেডিও জেইউ 90.8 মেগাহার্টসের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। আমিও খুব আনন্দ অনুভব করছি এখানে আসতে পেরে, এবং আপনার সঙ্গে আমার এই যে আত্মিক সম্পর্ক তৈরি হলো বা ছিল, সেটাও আবার ঝালাই হলো বলা চলে। সেটার জন্য আমিও এই রেডিওতে আসতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। আপনাকে প্রথমেই বলি, আপনি কবিতা, গান, নাটক সবই লিখছেন, তবে আজকে কিন্তু কবিতার যেহেতু অনুষ্ঠান, তাই কবিতা শুনেই কিন্তু আজকের অনুষ্ঠান শুরু করব। একদম। প্রথম যে কবিতাটা পড়ব সেটি আমাদের কুসংস্কারগুলো আমাদের মধ্যে কেমনভাবে চেপে বসে এবং তার থেকে বেরোনোর এই যে উত্তরণ, তার একটা উদাহরণস্বরূপ এই কবিতাটি খুব মানুষের কাছে, আমাকে অনেক অনুষ্ঠানে গেলে এই কবিতাটা পড়তে বলা হয়। কবিতাটা নাম অতিথি। বাহ। চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হলো কালো রঙের বেয়াদব একটি বিড়াল। চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হলো কালো রঙের বেয়াদব একটি বিড়াল। অসহ্য আপদ বলে তুমুল থেমে যাওয়া, তারপর সামান্য ব্যাক গিয়ার, স্টার্ট বন্ধ, স্টিয়ারিংয়ে তর্জনী দিয়ে গুণিতকের আঁচড় কাটা। ইচ্ছা ছিল আপদটাকে চাপা দিয়ে চলে যাই। নিজের শরীরের স্থিতাবস্থা এনে পাশে বসা আমার মেয়ে বলল, বাবা, নিশ্চিত আজ কেউ আসবে। যাত্রাপথে কালো বিড়াল গেলে আত্মীয় আসে। বাড়িতে সেদিন ঈশ্বর এসেছিলেন। আমরা মোমবাতির আলোয় দেখেছি তার মুখ। বাহ। এই ধরনের এই সিরিজের আরও অনেক কবিতা আছে এইরকমই। এইটা অনেক জায়গা থেকে আমাকে বলা হয় যে এই ধরনের একটা কুসংস্কার থেকে নিজেদেরকে কিভাবে উত্তরণ করা যায় তার সিরিজ আছে, কবিতার এই কবিতার সিরিজ আছে আমার। আচ্ছা দাদা, হ্যাঁ, এইবারে একটু চলে যাব আপনার শৈশবকালে, মানে যেখান থেকে, মানে শৈশব বলতে কবিতার শৈশব, লেখার শৈশব। বেশ। তো আপনি কবে শুরু করেছিলেন? আমি এমন একটি গ্রামে থাকতাম, তখন স্বাধীনতা আমলে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আন্দোলন চলাকালীন সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা লুকিয়ে থাকতেন সেই গ্রামে গিয়ে। পরবর্তীকালে স্বাধীনতার পরে সেই গ্রামে তারা একটি স্কুল তৈরি করেন। আচ্ছা। সেসব স্বাধীনতার সঙ্গে রসময় সুর, ভূপেন্দ্র কিশোর রায় রক্ষিত, নিকুঞ্জ সেন, মানে নিকুঞ্জ সেন হচ্ছে বাদল এবং দীনেশের মন্ত্রগুরু। আচ্ছা। তারা ওই স্কুলটা তৈরি করেন আমাদের রাজারহাট থানা, ওখানে শিখরপুর বাগু বলে একটি জায়গা আছে। তো ওই স্কুলে থাকাকালীন ওই সমস্ত বিপ্লবীরা স্বাধীনতার জন্য যেমন জীবন উৎসর্গ করেছেন, তেমনি পরবর্তীকালে গ্রাম অঞ্চলে শিক্ষাদানের জন্যে সারা জীবন অবিবাহিত থেকে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আচ্ছা।
তাদের কাছে আমার পড়ার সৌভাগ্য হয়েছে এবং তাদের মধ্যে স্বাধীনতা বিপ্লবের চিন্তাভাবনার সঙ্গে সঙ্গে সমাজ সংস্কার এবং সংস্কৃতির চর্চা তারা কিন্তু প্রত্যেকটি আমাদের সমসাময়িক যারা ছিলেন তাদের মধ্যে ইনজেক্ট করেছিলেন। আচ্ছা, বলতে পারেন ওই স্কুলে পড়ার কারণেই তখন 9-10 হবে, তখন থেকে শুরু করলেও প্রকৃত অর্থে আমি যখন মাস্টার ডিগ্রি করতে আসি তখন রীতিমতো সেটা বলা চলে 9-এর দশকে বা তার একটু আগে থেকে। তার মানে আমরা এটা ধরে নিতে পারি আপনার যে লেখার জগতের ইন্সপিরেশন যেটা থাকে সবারই, প্রতিটা লেখকেরই তো থাকে। একদমই। আমরা যখন শুরু করি তখন কেউ না কেউ ছিল বা কাউকে একদমই। দেখে আমরা একদমই। এগিয়েছি। তো সেই জায়গাতে যদি আমরা ধরি, আপনি যে ওই যে স্কুলে পড়েছিলেন, একদম। সেই স্কুলই কি সে আপনাকে এটার মানে অনুপ্রেরণা জুগিয়েছে? প্রথমত দেখো, বাড়ির একটা পরিবেশ থাকে, সঙ্গে আমার স্কুলিংটা কোথায় হয়েছে তার একটা প্রভাব প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে পড়ে। তো অবশ্যই একটা সেই স্কুলের বা সেই সমস্ত আদর্শবান মানুষের ছত্রছায়ায় থাকার জন্য বা তাদের কাছে শিক্ষা গ্রহণ করার জন্যে হয়তো আমাকে ইন্সপায়ার্ড করেছে এই সমস্ত বিষয়। আপনার বাড়িতেও কি লেখালেখি করেন, মানে করতেন আর কি? হ্যাঁ, মানে আপনার আগে করতেন। আমার বাবা একটু আধটু লেখালেখি করতেন, তার বংশগত একটা ধারা রয়েছে। বা আমার মামার বাড়িতে সবাই করেন, এটা এটা আছেই। তো আপনি যখন শুরু করলেন, কি দিয়ে শুরু করলেন, গল্প না কবিতা? না, আমি স্কুলে থাকাকালীন তো অবশ্যই কবিতা। তারপরে আমি যখন একটু মানে বড় হলাম কলেজের, তখন আমাদের ওখানে একটা গ্রামীণ সাহিত্য পত্রিকা ছিল, প্রত্যেক মাসে বেরোতো। আচ্ছা, তো সেই গ্রামীণ সাহিত্য পত্রিকার হয়ে একটি থানা, তখন ওই থানার যতগুলো পঞ্চায়েত ছিল প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধানের সাক্ষাৎকার নিয়েছিলাম, তা ধারাবাহিকভাবে বেরিয়েছিল। বাহ। বলতে পারেন যে ওটাও কিন্তু আমার লেখার একটা অংশ। তো ওই ধারাবাহিকভাবে যখন আমি লিখছি এক একটা পঞ্চায়েতকে নিয়ে, তো তারপরে আস্তে আস্তে আরও তো লেখার প্রতি, তবে মূলত কবিতার দিকেই টেন্ডেন্সি প্রথম থেকেই। তো সেই সময়কার কোনো কবিতা কি মনে আছে? সে সময়কার কবিতা 2000 সালে, এটা একটি 90-এর প্রথমের দিকে, তবে 2000 সালে প্রথম বই আমার বেরোয়। আচ্ছা, প্রমা প্রকাশনী থেকে। তো ওরা আমার প্রথম যে বইটি বার করেছিল, বইটির নাম ছিল দ্রৌপদীর জন্য কত স্পন্সর। আচ্ছা, বইটি ওই 2000 সালের বইমেলায়, তখন আমাদের বইমেলা হতো ময়দানে, 2000 সালের বইমেলাতে হাইয়েস্ট সেল ছিল। বাহ। কবিতার বই হিসেবে এত বেশি তো জানি না, তো সে তারই একটি কবিতা আমি পড়ার চেষ্টা করছি। নিশ্চয়ই নিশ্চয়ই। যদিও সেই কবিতার বইটি আমার কাছে নেই, পরবর্তীকালে একটি বই বিভিন্ন কবিতার ওই আবৃত্তির যোগ্য বই হয়ে বছর 3 আগে বেরিয়েছে। আচ্ছা, কবিতাটি সেখানে স্থান পেয়েছে। আমি পুরোটা পড়ছি না, খুব নিশ্চয়ই, অল্প নিশ্চয়ই, কিছু অংশ নিশ্চয়ই। পড়ছি। অসম্পূর্ণ ছবি, ছোট্ট কবিতা। ছবি আঁকি ছিঁড়ে ফেলি সহজ, ছবি আঁকি ছিঁড়ে ফেলি সহজ, সরলতার পাশে শূন্যতা। শিশু সময় হারিয়ে যায়, অন্তরে ব্যবধান অনেক। এত ক্রুদ্ধ মুখ, বুদ্ধের ছবি আঁকি হয়ে যায় দুর্যোধন। দুর্যোধনও ভয় পান সংজ্ঞাহীন কপট খেলায়। ছবি আঁকি ছিঁড়ে ফেলি, ছবি হয়, হয় না শিশুর ছবি। বাহ, অনেক মানে গভীরের ভাবনা। সত্যি ভালো লাগলো, একটা মানে অন্য ধরনের একটা কবিতা শুনতে। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। আমরা রয়েছি ফুল ফুটুক না ফুটুক অনুষ্ঠানে, রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে। আমরা রয়েছি কবিতায়, আর সাথে রয়েছে আমাদের প্রিয় কবি, প্রিয় দাদা কেতকী প্রসাদ রায়। দাদা, আমরা তো কবিতাতেই রয়েছি, গল্পে রয়েছি, কথায় রয়েছি, একদম একদম একটা ঘরোয়া পরিবেশে আমরা আলোচনা, কবিতার কবিতা আলোচনায় শুনছি, সবকিছুই রয়েছে। ঠিক ঠিক ঠিক। তো এই যে কবিতা লেখাটা
হঠাৎ মাথায় কিভাবে আসলো যে আমি লিখবো? খুব কঠিন প্রশ্ন। কবিতার প্রতি তো ভালোবাসা নিশ্চয়ই আছে। আমি অবশ্যই। যখন পড়াশুনো করি, আমার পড়াশুনোর বিষয় ছিল অর্থনীতি। তো অর্থনীতি নিয়ে যখন পড়ছি, তারপরে একটি মঞ্চে আমাকে এরকম সাক্ষাৎকারমূলক একটি অনুষ্ঠানে আমাকে জিজ্ঞাসা করা হলো যে, আপনার বিষয় তো অর্থনীতি, আপনি সাহিত্যের প্রতি বা কবিতার প্রতি এত ভালোবাসা কেন বা এত অনুরাগ কেন? আমি একটি উত্তর দিয়েছিলাম যে অর্থনীতি বা ইকোনমিক্সটা পড়াশুনো করেছি কেবল পেটের জন্যে, মনের জন্যে কবিতা। একদম তাই। আমার কর্মজীবন শেষ হয়ে গেলেও আমাকে কিন্তু কবিতাই নিয়ে চলবে। সেই ভালোবাসার প্রতি আরও বেশি শ্রদ্ধা জানাতে আমার কলেজ জীবন থেকে বা ধরুন ৮০ দশকের শেষ থেকে এবং ৯০-এর দশকের শুরু থেকে কবিতার জন্যই কবিতা লেখা। মানে প্রথাগত শিক্ষার কিন্তু প্রয়োজন হয় না কবিতা লেখার জন্যে। অবশ্যই। আচ্ছা দাদা, আপনি যে এই যে কবিতা লিখছেন, যেমন আমরা কেউ প্রেমের কবিতা লিখি, কেউ বিরহের কবিতা লিখি, বা কেউ বাস্তব চিত্রটাকে তুলে ধরি, তো আপনি কোন কবিতাটাকে লিখতে বেশি পছন্দ করেন? এবং সেই কবিতা কিন্তু আমরা শুনবো এবার। প্রথমত আমি সমসাময়িক কবিতা এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য যে সমস্ত কবিতার কথা আমি ভাবি বা সমসাময়িক বিষয় আমাকে ভীষণভাবে নাড়া দেয়, সঙ্গে সঙ্গে ঐতিহ্যকে ধরে রাখবার জন্যে, তো সে ধরনের একটি কবিতা তাহলে আমি পড়ি। নিশ্চয়ই। ছবি কবিতাটির নাম। তেল রঙে আঁকা সাদা কালো বাবা মায়ের ছবিটা দেওয়ালে টাঙানো। চেয়ারের হাতল ধরে বসে বাবা, বাঁ পাশে দাঁড়িয়ে মা। অস্পষ্টর ভিতর থেকে বেরিয়ে আসে মায়ের পূর্ণ যৌবন। লাল সিঁদুরের টিপে জলজল করছে সুখী দাম্পত্য জীবন। জমিদারির ভোগসত্ত্ব বিলোপের পর মা এখন অন্দরমহলে। সন্ততিদের ভ্রুক্ষেপহীন ব্যস্ত জীবনের ছায়া পড়েছে মুখে। নীল পাড় সাদা শাড়িতে সারদা মায়ের মতো দুপা ছড়িয়ে, সন দড়ির মতো কগাছা চুল রৌদ্রে পেতে ছানি পড়া চোখে কিছু ভাবেন, নিশ্চিত কিছু ভাবেন। বিনিদ্র রাত একা একা পালঙ্কে শুয়ে ছায়াদাতা বৃক্ষের মতো দুবেলা ছবিটার দিকে তাকিয়ে কপালে হাত রেখে অস্পষ্ট স্বরে কিছু বলেন, নিশ্চিত কিছু বলেন। আমরা বলয় ভেঙে কেতাদস্তুর সামাজিক হয়ে উঠেছি। দুধে ভাতে স্বপ্নের ঘরকন্যা করছি পরিবার নিয়ে। মায়ের পাশে বসে দুদণ্ড কথা বলি, সে সময় কই। গত বছর এমন দিনের পর মা বলে ডাকবো, তেমন দিন শেষ। এখন ছায়া পেতে ছবিটার নিচে দাঁড়াই মায়ের মৃত্যু দিনে। চেয়ারের হাতল ধরে বসে বাবা, বাঁ পাশে দাঁড়িয়ে মা। এই ধরনের ছবি আঁকতে আমার ভীষণ ভালো লাগে। অসাধারণ কবিতাটা, এবং বিশেষ করে ওই লাইনটা যে ছায়া পেতে, যে ছায়া পেতে ছবিটার নিচে দাঁড়াই মায়ের মৃত্যু দিনে। মৃত্যুদিনে এই যে ভাবনাটা, যে আমরা কি বলি, আমরা আসন পেতে বসি, পিঁড়ি পেতে বসি, কিন্তু নিজের ছায়াটাকেও পেতে বসা যায়, এটা কবির ভাবনাতেই আসে। কিভাবে আপনি মানে নিজের ভেতরটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং নিংড়েছেন রীতিমতো। এরকম আরেকটা যদি কবিতা শুনতে পারতাম। চেষ্টা করছি এরকম আরেকটি কবিতা, খুব সম্প্রতি লেখা। বাড়িতে সেদিন বোধি বৃক্ষে ফুল ফুটেছিল। মস্তকচ্ছেদনের পর শ্রাদ্ধের কাজ চলাকালীন বেদির উপর থেকে পিণ্ডদানের অন্ন ছোঁ মেরে নিয়ে গেল বেয়াদব একটি দাঁড় কাক। রেড়ে করে সবাই লাঠি নিয়ে তেড়ে গেল। ততক্ষণে কাকটি অন্য গাছের মগডালে শিশু কাককে খাওয়াচ্ছে। তারপর ব্রাহ্মণের নিদান অনুযায়ী অন্যত্র শ্রাদ্ধের বেদি নির্মাণ এবং অস্তগামী বিষণ্ণ রৌদ্রে পুনঃ গঙ্গা স্নান। পুনরায় আদ্যশ্রাদ্ধের ঘাটে ওঠার কাজ শুরু। নতুন ধুতির কাছা দিতে দিতে ক্রোধে ক্ষোভে ইচ্ছা হচ্ছিল ওই মুহূর্তে আপদটাকে গুলি করে মারি। হকচকিয়ে যাওয়া পরিবেশ কিছুটা শান্ত হলে সদ্য মস্তক ছেদনে পাশে বসা আমার 5 বছরের ভাইপো বলল,
কাকু দেখো, দাদু নিশ্চিত স্বর্গে যাবেন। কালো কাকে শ্রাদ্ধের পিণ্ড খেলে নিশ্চিত স্বর্গবাস হয়, আর স্বর্গবাস হলে তিনিও আমাদের দুহাত তুলে আশীর্বাদ করবেন। বাড়িতে সেদিন বোধি বৃক্ষে অসংখ্য সাদা ফুল ফুটেছিল। পুলকিত জ্যোৎস্নায় দেখেছি তার অপরূপ সৌন্দর্য। তার সুরভি এখনো ছড়িয়ে আছে আমাদের ঐতিহ্যের পরম্পরায়। এটা খুব সম্প্রতি লেখা আর কি। আসলে মানে যারা আমাদের ওপারে অর্থাৎ শ্রোতার জায়গায় দাঁড়িয়ে এই অনুষ্ঠানটি শুনবে, আচ্ছা, তারা কিন্তু অনেক কিছু মানে বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে যে শব্দকে কাটাছেঁড়া করে কত কিছু করা যায়। এবং মানে আগামী প্রজন্মে যদি কোনো শ্রোতা থাকেন যারা মানে সাহিত্য নিয়ে পড়ছেন বা কবিতা লিখছেন, তারা ঠিক। কিন্তু একটা ভালো নির্যাস পাবে, এটা আমার মনে হয়েছে। সেটা শ্রোতারা এবং পাঠকরা তারাই বলতে পারবে। অবশ্যই। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। ফুল ফুটুক না ফুটুক অনুষ্ঠানে আজকের অতিথি রয়েছেন কেতকী প্রসাদ রায়, আর তার সঙ্গে আমি বাণীব্রত তো রয়েছি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনতে থাকুন বেশ ভালো ভালো কবিতা আর কবির কণ্ঠে তার সাহিত্য জীবনের অভিজ্ঞতা। দাদা, হ্যাঁ। আপনার কাছ থেকে এবার কি কবিতা শুনবো? এবার যে কবিতাটা পড়ব তার আমি ভূমিকাটা আর বলবো না, আমি আচ্ছা, সরাসরি কবিতাতেই যাচ্ছি। একদম একদম। কবিতাটির নাম আগুন। এইমাত্র চুল্লিতে প্রবেশ করল সব, স্বেচ্ছায় বীরের মতো হেঁটে। এখনো পায়ে লেগে আছে বিপ্লবী ধুলো, শরীরে ক্রোধ। শব্দ নয়, কিছুক্ষণ আগের নিভে যাওয়া আগুন। গোটা একটা জীবন ধরে বিশ্বাসের ভেঙে পড়া অতীত। শেষবার পতাকা উত্তোলনের সময় মুষ্টি উপরে তুলে বিশ্বাসের আগুন ঝরিয়েছে। এবারও আগুনের মধ্যে হাঁটার সময় মুষ্টি উপরে। চুল্লিতে এইমাত্র প্রবেশ করল সব, বীরের মতো হেঁটে। শব্দ নয়, একটা আগুনে বিশ্বাস, মানুষ। আগুন চেনে শুধু বিশ্বাসী আগুনকেই। এই কবিতাটি গত বছর একটি পুজো সংখ্যায় বেরিয়েছিল। এটা একটা আইডলিজমের মানে উপরে বিশ্বাস করে এটা লেখা। সেটার মারা যায় ভদ্রলোক, তার শ্মশান যাত্রী আমি গেছিলাম। তো শ্মশানে বসে আমার মনে হয়েছিল যে একটা মানুষ এইমাত্র চুল্লিতে প্রবেশ করলো সব, স্বেচ্ছায় বীরের মতো হেঁটে। এখনো পায়ে লেগে আছে বিপ্লবী ধুলো, শরীরে ক্রোধ। মানে কনসেপ্টটা আমার ওখান থেকে মনে হয়েছে যে একটা ইজমের আগুনে পুড়ে যাচ্ছে। এইটার সঙ্গে কিন্তু একটা জায়গায় মিল পাওয়া যাচ্ছে, যেটা প্রথমে আপনি বলেছেন আমার স্কুল লেভেলে যখন আপনি ভর্তি হয়েছেন, যে বিপ্লবীরা যে স্কুলটা করেছিল, হ্যাঁ বলতে পারেন, তারও সেটা একটা তার ছোঁয়া একটা কিন্তু ছোঁয়া এখানে তার মধ্যে থাকতে পারে, তবে রয়েছে। আসপেক্টটা বা ওই অংশটা মানে এটা একদম বাস্তবিক একটা জায়গায় আমি বসে শ্মশানে বসেই কবিতাটার ভাবনা। তো আচ্ছা, তার একটা ছোঁয়া তো নিশ্চয়ই থাকবেই। থাকতেই পারে। তার কারণ আপনি যখন মানে বাস্তবটাকে ফুটিয়ে তুলছেন আপনার সৃষ্টির মধ্যে দিয়ে, তো সেই ক্ষেত্রে যখন আপনি পেয়েছেন আর কি ছোটোবেলাতে, যেটা আপনি বললেন যে আপনার ইন্সপিরেশনও সেই স্কুল জীবনটা, সেই মানুষগুলোর সংস্পর্শ একদম। বা তাদের পদধূলি, তো সেই জায়গাতে এটা তো স্বাভাবিক। হ্যাঁ, আরেকটি বিষয় কি জানো তো, পরিবেশ আমাদের মানুষকে অনেকটা বেশি আপগ্রেডেড করে। একদমই তাই। তুমি যে পরিবেশ থেকে আসবে, তোমার ভাবনা, তোমার ধ্যান ধারণা, দর্শন পরবর্তীকালে সেই দিকে যাবে। তো ওটা আমার মনে হয়, আর প্রত্যেকটা মানুষের স্কুল জীবনটা তাকে কিভাবে বড় হয়েছে বা কোন স্কুলে কি তার স্কুলের দর্শন বা ভাবনা বা পরিবেশ কি ছিল, তাতে অনেকটা বেশি তাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আসলে সেই সময়টা তো যদি আমরা দেখি,
প্রতিটা শিশু একটা মাটির তাল থাকে, একদম তাকে গড়ার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু স্কুল থেকেই তৈরি হয় এবং সাইড বাই সাইড তার বাড়ির পরিবেশ। একদম তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা কিন্তু আজকে যাদের প্রতিভাবান দেখছি তারা কিন্তু সেইভাবেই উঠে আসছে, তাই নয় কি? হ্যাঁ তো এই যে আপনার ভাবনাটা, মোটামুটি যতগুলো কবিতা শুনলাম তার ছোঁয়া কোথাও না কোথাও ছড়িয়ে ছিটিয়ে সুগন্ধি ফুলের মতো পড়ে আছে। তাহলে তো একটা ব্যতিক্রম কবিতায় যেতেই হয়। অবশ্যই। একটি প্রেমের কবিতা পড়ি। হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম। আহ, এটার ভূমিকাটা আমি এখানে ব্যাখ্যা করছি না, কবিতাটাতে সরাসরি যাই। ঈশ্বর ও নারী। উন্মত্ত বৃষ্টিধারা ঝাঁপিয়ে পড়ছে পায়ে, টমটমিয়ে ছুটছে হাওয়া সমুদ্র সৈকতে, বৃষ্টি জোয়ার মাতাল ঢেউয়ার আঁচল খসে পড়া, ও মেয়ে তোর সুবাস শরীর লবণ জলে ভরা, শরীর জুড়ে নামছে ধারা মনের মধ্যে ঝড়, এ বৃষ্টি বন্ধ না হোক, ক্ষতি কিবা অন্ধ হলেও দুশ্মনের চোখ। ঈশ্বর তুমি নারী হও, কাছে পেতে গভীরভাবে কাঁদি, ও মেয়ে তুমি ঈশ্বর হও, তোমাকে গভীরভাবে ভালোবাসতে পারি। বাহ! মানে একটা সময় কি হয়, এটা আমার ধারণা, তুমি যদি গভীরভাবে কাউকে ভালোবাসো তো সে ভালোবাসাটাও তুমি যদি কোনো ঈশ্বরকে যেভাবে ভালোবাসো সেই রকমই মনে হবে। অবশ্যই তাই। অথবা তুমি ঈশ্বরকে ঠিকভাবে যদি তুমি ভালোবাসো তো তোমার প্রিয় নারী বা মানুষের মধ্যেও তুমি কিন্তু ঈশ্বরের জ্ঞান করবে। এটা আমার ধারণা, এই দর্শন। তো সেটা যদি হয় তুমি তাকে সবসময় শ্রদ্ধা করবে, শ্রদ্ধায় তোমার মাথা নত হবে, সে কি নারী কিংবা পুরুষ, কি বাবা কিংবা মা। তাহলে এটা আমরা ধরতে পারি যে কেতকী প্রসাদ রায় কবি হিসেবে একটা জায়গার পদাঙ্ক অনুসরণ করে চলছিলেন, যেটা স্বাধীনতা সংগ্রাম, বাস্তব জীবন, কঠিন বাস্তব, এইগুলোকে ধরে তার যে লেখা, তার সঙ্গে সঙ্গে মানুষ কেতকী প্রসাদ রায়ের জায়গায় যাব যে প্রতিটা মানুষের ক্ষেত্রে প্রেমটা সাবলীল, আর সেই সাবলীল প্রেমটাকেও সে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে তার লেখায়। দেখো কি বলবে পাঠক বা শ্রোতা সেটা তার উপরে ডিপেন্ড করছে। আমার একটা দর্শন কাজ করে, সেই দর্শন অনুযায়ী তো নিশ্চয়ই আমার বেড়ে ওঠার উপরে সমস্ত কিছু নির্ভর করে। সেই দর্শনের ভাবনা থেকেই বা সেই ধ্যান ধারণা থেকেই আমার কবিতা লেখা। হ্যাঁ, সে তো অবশ্যই। তো সেই কবিতা লিখতে এসে যদি আমার ভাবনার সঙ্গে যদি পাঠক বা শ্রোতা যদি মিলতে পারে, একই সমান্তরালভাবে যদি চলে, তখনই কবিতা লেখার সার্থকতা। অবশ্যই। তো সেটা আশা করি সেই ভালো লাগাটা থেকেই তো কথাটা বললাম। হ্যাঁ, আশা করি সেটা রেডিও জেইউ এর শ্রোতারা সেভাবে নিতে পারবে। অবশ্যই পারবে। আচ্ছা, বিরহের কোনো কবিতা কি আপনার সৃষ্টিতে উঠে এসছে, অথবা প্রকৃতির ওপরে কোনো সেরকম কিছু শুনতে পারি? হ্যাঁ, সে তো পাওয়া যেতেই পারে। আমি একটা বিরহের কবিতা বললে তো অবশ্যই, অবশ্যই। একটু ছন্দে লেখার চেষ্টা হ্যাঁ, করেছিলাম। নিশ্চয়ই। প্রবঞ্চক। ভালোবেসে ভাসিয়েছি নদীতে মান্দাস, ভালোবেসে ভাসিয়েছি নদীতে মান্দাস, ছুঁয়ে গেছে ছলাৎ ছলাৎ জল, নীলের গভীরে বিলীন ধূসর, কাঁপা ঠোঁটে মিশে আছে মিথ্যের ছল। ভালোবেসে বিছিয়েছি শূন্যে শয্যা, ছুঁয়ে গেছে শনশন বাতাস, কাঁপা হাতে ধরে রাখি শক্ত, মোহভঙ্গের আগেই ছিল আভাস। ভালোবেসে বুঝিয়েছি শরীর স্বপ্ন মেদুর, ছুঁয়ে গেছে চকিত চমকি আলো, বেঁধে রাখি সম্পর্ক শ্রদ্ধা বনত, কেন যে প্রতিদিন অন্য ঘরে প্রদীপ জ্বালো। ভালোবেসে ছিঁড়েছি অলংকার রাজবেশ, ছুঁয়ে গেছে ঝকঝকে আত্মবোধ, কি এমন সংশয়ে গেলে নির্বাসন, শুধু তো একটা সৌধ নির্মাণের ছিল অনুরোধ। অসাধারণ। একটা ছোট কবিতা শুনবো, কারণ সময় আমাদের ডাকছে, তাই
ছোট একটা কবিতা দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব। কবিতা জিজি বিশু। দু চোখ বন্ধ করলেই মণিদয়ের উপরে উজ্জ্বল তারা ঘুরে বেড়ায়, বিচ্ছুরিত আলো দূরে চলে যায়, হারিয়ে যায়। দু চোখ বন্ধ করলেই কপালের মাঝখানে কালো মেঘ ঘুরে বেড়ায়, নিকষ কালো, হাতছানি দেয় কাছে আয়। দু চোখ বন্ধ করলেই কষ্টার্জিত বৃত্তের উপরে উত্তরাধিকারের দখল সংশয়, দানবের অত্যাচার, আরও জীবন চাই অনন্তময়। দু চোখ বন্ধ করলেই একটা অস্পষ্ট উজ্জ্বল মুখের হাসি, স্বপ্নালোকের জয়, প্রকৃতি এত সুন্দর, দীর্ঘ পরমায়ু চাই অমর অজয়। অসাধারণ। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আমাদের ফোন করে জানান 2457-2620 নম্বরে। নম্বরটা আরেকবার বলছি, 2457-2620 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radioju@gmail.com এ। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামে আপনারা রেডিও জেইউ সার্চ করুন, আপনাদের মতামত জানান, শেয়ার করুন। ভালো থাকবেন সবাই। আর আজকের এই ফুল ফুটুক না ফুটুক অনুষ্ঠানে রেডিও জেইউর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে কেতুগীরদাকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। তোমাকেও শুভেচ্ছা, অভিনন্দন। রেডিও জেইউ এর সমস্ত শ্রোতাকে আমার আন্তরিক ভালোবাসা। নমস্কার। নমস্কার। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর। রেডিও রেডিও জাদু 90.8 MHz Community Radio, Jadavpur University.